আমাদের প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের কি করণীয়? করণীয় তো একটাই, আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে একটা, আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই এবং আমরা যাতে ডেমোক্রেটিক্যালি বিহেভ করি, এটাই তো মানুষ আশা করে। এখন আমি মুখে বলছি যে আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। তো কাজে এইটা নিয়ে আমি কোনো দ্বিমতের কোনো অপকার দেখি না। এক নম্বর, আপনারা যেটা বলেছেন, প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয়, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করবো। আমি এখন সহজ কথা বলি, সহজভাবে বলে দিলাম। এটা নিয়ে ডিবেট করারও আমি কোনো কিছু দেখি না, বা এটা নিয়ে কেউ বলবে যে না আমি গায়ের জোরে গিয়ে নির্বাচন করবো, এই যুক্তি কিন্তু কেউ দিতে পারবে না। আপনারা বলছেন যে তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন, এটা তো করতেই হবে। মানে স্বাধীনতা মানে তো এটা নয় যে আমি যা খুশি তাই করবো। স্বাধীনতা তো এর কিছু নিয়ম কানুনের ভিতর দিয়েই তো স্বাধীনতা। কাজে সেই হিসাবে যদি আমরা বলি যে তফসিল ঘোষণা পরে, তফসিল তো আপনারা করে ফেলেছেন, গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে গত 10ই নভেম্বর, বোধ হয় 10ই নভেম্বর গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে। তো এখন তো আমরা এই তফসিলের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে? আমি কিন্তু সেটা দেখছি না। এবং তফসিল আপনারা ভেবে চিন্তা করেছেন, আমরা বিভিন্ন মতামত দিয়েছিলাম। আমি বলবো না যে সব কিছু প্রতিফলিত হয়েছে। আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম কিছু হয়তো প্রতিফলিত হয়েছে, কিছু প্রতিফলিত হয়নি। আপনারা বিভিন্ন লোকের মতামত নিয়ে সব কিছু একটা ইয়ে করে মিলমেশ করে একটা কনসেনসাসের ভিত্তিতে হয়তো একটা কিছু করেছেন। তো এখন যেটা হয়েছে, তফসিল ঘোষণার পর সে আচরণবিধি তো আমাদের জন্য অবশ্য পালনীয়। এইটাই আমি সত্যিকার অর্থে কিন্তু কোনো আলোচনা বা ডিবেটের আমি কোনো স্কোপ দেখি। আমি সোজা বাংলায় কথা বলছি, আমি রাজনীতিক না, কাজে আশা করি আমার পাশে ডাইনে বাইরে রাজনীতিকরা আছেন, তাদের মতামত তারা দেবেন। কিন্তু আমার মতামতটা আমি দিয়ে দিয়েছি। আমি মানে গুড সিটিজেন হয়ে দেশের নিয়মকানুন মেনে চলাটা, এটাতে বিশ্বাস করি এবং সেই কারণে আমি বলছি। সত্যি কথা বলতে গেলে কি, আমি খোলাখুলি বলি, অঙ্গীকারনামা আপনারা যতই নেন, আমরা যদি আমাদের বিহেভিয়ার আমরা নিজেরা কন্ট্রোল না করি, ওইসব অঙ্গীকারনামায় কোনো কাজ হবে না। আর অঙ্গীকারনামা ভায়োলেট করার ব্যাপার থাকতে পারে। যদি আমি অঙ্গীকারনামা সই করে দিলাম কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে আমি সেটা মানলাম না, তো তখন তো আপনারা সেই অঙ্গীকারনামা, আমাদের সঙ্গে ব্যারিস্টার সাহেব আছেন, তিনি আইনের বিষয়গুলো বলবেন হয়তো, সেই অঙ্গীকারনামা ভায়োলেট করলে কী হবে, কীভাবে শাস্তি দেবেন, তো এইটা তো একটা বিরাট বিষয় হয়ে যাবে। নিয়ম কানুনের বেড়াজাল যত বাড়াবেন তত জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনারা কিপ দিস থিং সিম্পল। আর আপনারা মানুষকে মোটিভেট করেন, যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, মানুষকে মোটিভেট করেন দ্যাট উই বিকাম ল অ্যাবাইডিং সিটিজেন্স। আমরা যখন ল অ্যাবাইডিং সিটিজেন্স হব, তখন এত নিয়ম কানুন দরকার হবে না, আমরা নিজে থেকে নিয়ম অনুযায়ী কাজ করব। আপনারা একটা গুরু দায়িত্বে আছেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে কিন্তু আপনাদের ইলেকশন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আপনারা 5 জন নির্বাচন কমিশনার রয়েছেন, আপনারা কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট, ইফ আই মে ইউজ দিস ওয়ার্ড, ইউ আর কনস্টিটিউশনালি স্যাক্রোসেন্ট। তো এই যে গুরুদায়িত্ব আপনাদের উপরে আছে, কিন্তু যে কর্মযোগ্যটা, এটা কিন্তু একটা বিশাল কর্মযোগ্য। দেখেন, প্রায় 42,000-এর বেশি ভোট কেন্দ্র থাকবে সেদিন, একদিনে প্রায় 250,000 বুথ থাকবে বা তার চেয়েও বেশি, এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে। আপনারা হয়তো, আমি জানি না, অন্তত কমপক্ষে 1 মিলিয়ন ম্যান পাওয়ার লাগবে আপনাদের, 10 লক্ষ কম হলেও। এবং সেটা কোথায় পাবেন? আপনাদের ইলেকশন কমিশনের তো সেটা নাই। যে আমাদের খুব ছোট্ট এখানে বক্তব্য হচ্ছে এই যে আপনাদের যতটুকু ম্যান পাওয়ার আপনাদের আছে, ইউ মেক দ্য ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার। এই যে যেমন 64 জেলা, আমি নির্দিষ্ট করে বলছি, এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান, সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে, ভাড়া দেন না, মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন আর কি, বিনা ভাড়ায়। তো এইটা আপনাদের ম্যান পাওয়ার বড় না, কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আমি কিন্তু বিশ্বাস করি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আগেও বলেছি আপনাকে সেদিন যখন এসেছিলাম, যে আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে।
এবং দেখবেন যে এটা এখানে একটা এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।